নাগরিক সমাজের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন। মতামত নেওয়া হবে নির্বাচনী আইন ও ভোটার তালিকা সহ নানা বিষয়ে। ঢাকায় পানি নিষ্কাশনে কাজে আসছে না ওয়াসার পাম্পিং স্টেশন, খাল ও নালা দখল হয়ে যাওয়াই কারণ। রাজধানীতে মুখ থুবড়ে পড়েছে ওয়েস্ট উইন্ড প্রকল্প, জনসচেতনতার অভাব অভিমত নগরবিদদের, নতুন পরিকল্পনা সিটি কর্পোরেশনের। মধ্যবাড্ডায় এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, শরীরে আঘাতের চিহ্ন, জড়িত সন্দেহে গ্রেফতার এক। এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজনের শারীরিক অবস্থার উন্নতি, খুলে ফেলা হয়েছে লাইফ সাপোর্ট, দুপুরে নেওয়া হবে সিঙ্গাপুরে। সময় সংবাদের সঙ্গে আছে আমি বিথি হক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের বহুল প্রত্যাশিত সংলাপ শুরু হয়েছে। বেলা 11টায় আগারগাঁওয়ে কমিশন সচিবালয়ে এই সংলাপ শুরু হয়। এর আগে সকাল 10:30টার কিছু পর থেকে বিশিষ্ট নাগরিকরা নির্বাচন কমিশনে আসতে শুরু করেন। সংলাপে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন আহমেদ, রাশেদা কে চৌধুরী, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সহ অনেকে যোগ দিয়েছেন। বৈঠকে বিশিষ্টজনদের কাছ থেকে কমিশনের নির্বাচনী কর্ম পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণ করবে ইসি। এর মধ্যে রয়েছে নির্বাচনী আইন সংস্কার, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন, নতুন রাজনৈতিক দল নিবন্ধন এবং নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের নিরীক্ষা। সংলাপের বিষয় নিয়ে বিকাল 4টায় গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন প্রধান নির্বাচন কমিশনার খান মোহাম্মদ নুরুল হুদা। এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন রিপোর্টার রাশেদ নিমন। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, বেলা ঠিক 11টা নাগাদে কিন্তু যে নির্ধারিত সময়ে এই সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ, সেই সংলাপটি শুরু হয়েছে এবং ও যে আমন্ত্রিত অতিথি যে ছিলেন এই সংলাপের জন্য 59 জন, এবং 59 জনের মধ্যে আমরা দেখেছি গতকালকে কিন্তু 12 জন এই সংলাপে অংশ নিতে পারবে না বলে নিজেদের অপারগতার কথা জানিয়েছেন বিভিন্ন কারণ দেখিয়ে। তো এর মধ্যে আজকে যারা আমি যতটুকু দেখেছি ওভাবে যে 33-34 জন অংশ নিয়েছেন, যদি এখন পর্যন্ত আমরা বলতে পারছি না সঠিক সংখ্যাটা, কিন্তু এরকম 35 জনের মতো 33-35 জন অংশ নিচ্ছেন এবং এটা মূলত নির্বাচন কমিশনের পক্ষ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইলেকশন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে সেই রোডম্যাপ অনুসারেই কিন্তু তারা এই সংলাপের আয়োজন করেছে। যে 7টি ধাপে তাদের কর্মপরিকল্পনা দেখা হচ্ছে, সেই কর্মপরিকল্পনারই অংশ এই সংলাপ, এবং এই সংলাপটি কিন্তু আজই শুরু হয়েছে এবং প্রথম পর্যায়ে সুশীল সমাজের প্রতিনিধি, এরপরে গণমাধ্যম এবং এরপরে একে একে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। এবং আমরা যতদূর জেনেছি যে আজকের কার্যতালিকা থেকে যে সংলাপে মূলত এই যে ভোটার তালিকা হালনাগাদ, একটি নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ, তাছাড়া নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে বা নির্বাচনে পেশিশক্তি বা অর্থশক্তি ব্যবহার রোধের ক্ষেত্রে আইনকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, সেক্ষেত্রে কিন্তু আসলে এই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশন এই সুশীল সমাজের প্রতিনিধির কাছ থেকে তাদের মতামত চাইবেন। এবং সেক্ষেত্রে সুশীল সমাজের প্রতিনিধিরা যারা এসেছেন তাদের সঙ্গে আমরা আগে যেমনটি কথা বলেছেন, তারা কিন্তু আসলে বলেছেন যে তারা আসলে এই নির্বাচন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে তারা কিন্তু আসলে নির্বাচন কমিশনের সব ধরনের পরামর্শ বা সব ধরনের সহায়তা দিয়ে থাকবেন। এবং যদিও একটি কথা আমরা এই আমন্ত্রণ জানানোর পর থেকে আমরা যখন দেখেছি নির্বাচন কমিশনের আজকের যে সময়সূচি, সেখানে কিন্তু আসলে 2 থেকে 2.5 ঘন্টা রাখা হয়েছিল সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে, এবং যদি তাদের তালিকা অনুযায়ী 59 জন প্রতিনিধি আসতেন, সেক্ষেত্রে আসলে তারা কতখানি সময় আসলে এখানে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে পারতেন। এই নিয়ে কিন্তু আমরা দেখেছি 2 জন কিন্তু সংলাপে এই বিষয়টির কারণে সংলাপে আসেননি এবং তাদের এই কারণেই তারা অপারগতা প্রকাশ করেছেন বলে নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়েছেন। তো তবে আমরা কিন্তু এই বিষয়টি নিয়ে যখন নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু জানিয়ে দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিদের চাইলে তাদের যতক্ষণ খুশি একজন সময় নিয়ে তাদের মতামত দিতে পারবেন, সেক্ষেত্রে সময়ের বাধ্যবাধকতা থাকছে না। তবে সুশীল সমাজের প্রতিনিধিরা যখন বেরিয়ে আসবেন তখন আসলে আমরা জানতে পারবো তাদের এই সংলাপের
তারা কতখানি ফলপ্রসূ মনে করছেন বা তারা কতখানি তাদের কি পরামর্শ শুধু এই নির্ধারিত এই কয়েকটি বিষয় ছাড়াও তারা আরো অন্যান্য বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন আমাদের। তো সেই বিষয়গুলো কি এবং সবশেষে বিকেল 4টা নাগাদ নির্বাচন কমিশন পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে এই সংবাদ সম্মেলনে পুরো সংলাপের বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা রয়েছে। তো এই ছিল বিধি এখনকার মতো আমার কাছ থেকে সবশেষ। দর্শক, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে কমিশন সচিবালয় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ওয়াসার 4টি পাম্পিং স্টেশন থাকলেও কাজে আসছে না। খাল ও নালা দখল হয়ে যাওয়ায় নিষ্কাশনের জন্য পর্যাপ্ত পানি আসে না এই স্টেশনগুলোতে। কর্তৃপক্ষের আশ্বাস, সমস্যা সমাধানে খাল উদ্ধার, ড্রেন তৈরি ও জলাধার সংরক্ষণে গুরুত্ব দিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। হাবিবুর রহমান উজ্জ্বলের ক্যামেরায় মিজানুর রহমান কবিরের রিপোর্ট। জন্যই ঢাকা ওয়াসার এমন 4টি পাম্পিং স্টেশন রয়েছে কল্যাণপুর, কমলাপুর, সুত্রাপুর এবং রামপুরাতে। কর্তৃপক্ষের দাবি, তাদের এখানে পাম্পগুলোর পর্যাপ্ত সক্ষমতা থাকলেও শহরের ভেতর থেকে ড্রেন এবং খাল দিয়ে পানি যথাসময়ে এই স্টেশনে পৌঁছতে না পারার কারণে অনেক সময় পানি সেচে বিলম্ব হয়। শহরের ভেতরের খালই শুধু নয়, সেচ পাম্পের আশপাশেও রয়েছে এমন দখল প্রবণতা। বারবার উচ্ছেদের পরও খালগুলো দখলমুক্ত করা সম্ভব হয়নি, তাই পর্যাপ্ত আয়তন না থাকায় পানি নিষ্কাশনে বাধা তৈরি হয়। জায়গাগুলি বেদখল, পানি যে এসে জমবে সেই জমার যে জায়গা নাই। আমাদের এখানে 170 না কত জানি একর জমি একর করা আছে, বাড়িঘর হইয়া সব ভরিয়ে ফেলতেছে। সেচের জলাধারে কমপক্ষে 4 মিটার পানি প্রয়োজন থাকলেও ওয়াসার সবগুলো পাম্পের কাছেই কম পরিমাণ পানি জমা থাকে। কেবল বৃষ্টিপাতের সময় এই পরিমাণ বাড়লেও তা পর্যাপ্ত নয়, তাই সক্ষমতা থাকা সত্ত্বেও সবগুলো পাম্প একযোগে চালানো সম্ভব হয় না। ড্রেন, খালি সবকিছু ভরাট হয়ে গেছে, এই জন্যই আমাদের এই জায়গায় প্রয়োজনীয় পানি পাই না। পর যখন কোনো বৃষ্টি আসে তাহলে দ্রুত পানিটা চলে আসবে, খালটা যেন ভরাট না থাকে। মানে পুরনো পানি দিয়ে যদি ভর্তি থাকে তাহলে বৃষ্টির পানিটা পড়লে তার বাইরে যাবে তাড়াতাড়ি, যার জন্য খালটা খালি রাখা। ওয়াসার দাবি, পানি প্রবাহ বাধা পাওয়ার আরেকটি কারণ অতিরিক্ত বর্জ্য। সিটি কর্পোরেশন এবং ঢাকা ওয়াসা চেষ্টা করেও খাল এবং ড্রেনে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে পারছে না। যদি বালতি না হতো তাহলে তো ঢাকা শহরে আজকে এই জলবদ্ধতা হতো না, কারণ ন্যাচারাল ওয়েতে তো পানি বেরিয়ে যেত। বেরিয়ে যাওয়ার পথগুলো তো আমরা বন্ধ করেছি। তার পথ বন্ধ করেছি বলেই কি আমরা এখন অল্টারনেট কি করছি, এখন আমরা আর্টিফিশিয়াল পথ বের করেছি এবং পাম্প করে বার করার জন্য ব্যবস্থা করেছি। 45 কিউবিক মিটার পার সেকেন্ড আমরা পানিকে বার করে দেওয়ার ক্ষমতা সম্পন্ন পাম্প আমাদের। ঢাকা ওয়াসা জানায়, রাজধানীকে ঘিরে অপরিকল্পিত বাঁধ ও অবকাঠামো তৈরি করে প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশনের পথ বন্ধ করা হয়েছে বেশ আগেই। এখন সেচের মাধ্যমে কৃত্রিমভাবে পানি নিষ্কাশনের এই পথ বাধাগ্রস্ত হলে চরম দুর্ভোগ পোহাতে হবে নগরবাসীকে। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। বছর পার হতে না হতে অনেকটা মুখ থুবড়ে পড়েছে রাজধানীর 2 সিটি কর্পোরেশনের ওয়েস্ট বিন প্রকল্প। কয়েকশো বিন চুরি যাওয়ার পাশাপাশি অনেক জায়গায় হাতের কাছে বিন থাকলেও যথাযথ ব্যবহার করছেন না নগরবাসী। আবার কোথাও কোথাও ময়লা উপচে পড়লেও পরিষ্কার করা হচ্ছে না। এজন্য জনসম্পৃক্ততার অভাবকেই দুষছেন নগরবিদরা। তবে ক্ষতিগ্রস্ত বিন নিয়ে ভিন্ন ভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে 2 সিটি কর্পোরেশন। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। উপরে খালি বিন থাকতেও ছোটখাটো ময়লায় ভরে আছে নিচের ড্রেন। অথচ পরিচ্ছন্ন নগরী গড়ার বেশ কিছু পরিকল্পনার অংশ হিসেবে গত বছর 5.5 কোটিরও বেশি টাকা ব্যয়ে বিভিন্ন রাস্তার পাশে প্রায় 7,000 ময়লা ফেলার বিন বসায় 2 সিটি কর্পোরেশন। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এসব বিনের কোনোটি হেলে পড়েছে, কোনোটি দুমড়ে মুচড়ে গেছে, এমনকি পুরো বিনই উধাও করে ফেলা হয়েছে অনেক জায়গায়। খুদ নগর ভবনের বাইরের একটি বিন চলে গেছে হকারদের দখলে। বিন থাকলেও তার ব্যবহার নেই অনেক জায়গায়। ডাস্টবিনের এই পলিথিন দিয়ে রাখছেন কেন? এখানে আশেপাশে লোক ছাড়া তো আর অন্য কেউ ফালবে না, হয়তো বা মার্কেটের কেউ হয়তো বা ফালছে, আবার কেউ বক্সে ফালায়, কেউ বাইরে ফালায়। সুইপাররা আসলে যথাসময়ে পরিষ্কার করে না এবং অনেক ডাস্টবিন চুরি হয়ে গেছে যেগুলো এই হকাররা নিয়ে বিক্রি করে খায় ফেলাইছে। সঠিক রক্ষণাবেক্ষণ হচ্ছে না। নগরবিদরা বলছেন, সঠিক পরিকল্পনার অভাব আর জনগণকে সম্পৃক্ত করতে না পারাতেই সফল হয়নি এই প্রকল্প। ডাস্টবিন বসানো এবং তার রক্ষণাবেক্ষণ যেমনি করে সিটি কর্পোরেশন দায়িত্ব, এর সংরক্ষণ এবং ব্যবহার করার দায়িত্ব নাগরিকের। তাদের সাথে এই সংযোজিতভাবে প্রকল্পগুলো যদি বাস্তবায়ন করা যায়, ডাস্টবিন চুরিও হবে না এবং ডাস্টবিনের যথাযথ ব্যবহারও নিশ্চিত হবে।
তবে ক্ষতিগ্রস্ত বিন সংস্কার বা পুনঃস্থাপনের পাশাপাশি ভিন্ন ভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন দুই সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপক। যেগুলি মেরামত যোগ্য এগুলি আমরা মেরামতের ব্যবস্থা নিব, এবং যেগুলি মেরামতের যোগ্য নয়, একেবারে নষ্ট হয়ে গেছে, এগুলি আমরা পুনঃস্থাপনের চেষ্টায় থাকব। নতুন একটা ডিজাইন করছি, এটা যেন সহজে নষ্ট করা না যায়। দ্বিতীয় হচ্ছে এটা যেন ইউজার ফ্রেন্ডলি হয়, আর আমাদের ক্লিনার যারা আছে এরাও যেন সহজে এটা পরিষ্কার করতে পারে। দুই সিটি থেকে পাওয়া তথ্য অনুযায়ী দক্ষিণের 5,700 বিনের মধ্যে 7 শতাধিক, উত্তরের 1,000 বিনের মধ্যে 2 শতাধিক বিন এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বা সরিয়ে ফেলা হয়েছে। হয়তো আবার সংস্কার বা পুনঃস্থাপন করা হবে এসব বিন, কিন্তু যাদের প্রয়োজনে এই বিন তারা সচেতন না হলে এর কোনো প্রয়োজন আছে কিনা সে প্রশ্ন থেকেই যায়। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, চট্টগ্রামে ছাত্রলীগ নেতা দিয়াজকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি পরিবারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠক। সকাল 10টায় বৈঠক শুরু হয়। সভায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ মন্ত্রিসভার সদস্যরা যোগ দিয়েছেন। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সাংবাদিকদের ব্রিফিং করার কথা রয়েছে। রাজধানীর মধ্য বাড্ডায় 3.5 বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকেলে বাড্ডার আদর্শনগর এলাকায় পাশের বাসার একটি টয়লেট থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্থানীয়রা। স্বজনদের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে শিপন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ছোট্ট শিশুটিকে হারিয়ে এভাবে কান্নায় ভেঙে পড়েছেন তার স্বজনরা। স্বজন ও স্থানীয়দের দাবি, বাড্ডার আদর্শ নগরীতে একটি রুমে ভাড়া থাকত ওই শিশু ও তার বাবা মা। রোববার বিকেলে অন্য শিশুদের সাথে খেলতে সে পাশের বাসায় যায়। স্বজনদের দাবি, সন্ধ্যার কিছু সময় আগে খবর পেয়ে দ্রুত পাশের বাসার টয়লেট থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে তার মা ও স্থানীয়রা। যে মহিলা উদ্ধার করছে উনি আমাকে যেটা বললো যে উনি ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার জন্য আসছে, এসে দেখলো গোসলখানায় একজন কাপড় কাচতেছে। তো ওই অবস্থায় উনি বাথরুমে যাওয়ার জন্য দরজা খুলেই লাশটা দেখে উপ্ত হয়ে পড়ে আছে। তখন উঠে কোলে নেওয়ার পরে তখনও জীবিত ছিল, চোখ মেলে তাকাইলো এবং ঘাটটা 2 বার লাড়া দিছে, লাড়া দিয়ে তারপরে চোখ বন্ধ করে ফেলছে। পাতাইলা কোলে নিয়ে তখন রাস্তা দিয়ে দৌড়ে আমি ওই জেনারেলের উপর দিয়ে গেলাম, ওই ঝাঁকিতে আর এদিক দিয়ে ব্লাড বেরিয়েছে। ব্লাডে আমি এই থেকে আমার পাও পর্যন্ত ভিজা গেছে আমার লুঙ্গি শার্ট। এখন যেই বাড়িতে ঘটনাটা ঘটছে তারা যদি টের না পায়, আমরা এই বাড়ি থেকে কি টের পাবো এই ঘটনাটা? বাবা মার অভিযোগ, তাদের সন্তানকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করা হয়েছে। যদি পয়রা যাইতো, হাত পা ছিলে যাইতো বা ভাঙ্গে যেত পিছলা খাইয়া বা যাই হোক যে কোনো একটা অংশে সমস্যা থাকতো, কিন্তু খালি ওই জায়গা ছাড়া কোনো জায়গায় কোনো সমস্যা নেই। প্রস্রাবের রাস্তা দিয়ে ব্লাড যাইতেছিল, গলায় একটা চেন ছিল, চেনটা নাই। সুষ্ঠু একটা বিচারের দরকার, যে আমার মেয়ের এই কামটা করছে হেডে হইলো দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করতে হবে। এদিকে খবর পেয়ে টয়লেট ও নির্দিষ্ট বাড়ি থেকে হত্যার আলামত সংগ্রহ করেছে ক্রাইম সিন ইউনিট। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে, শিশুটির শরীরের কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা দেখতে পেলাম যে শরীরে মার্ক আছে এবং গলায় দাগ আছে। তো প্রাথমিকভাবে আমাদের কাছে এটা হত্যাকাণ্ডই মনে হচ্ছে। তো এই বিষয়ে আমরা পোস্টমর্টম করব, করার পর তারপর আমরা বলতে পারবো আসলে কি ঘটেছে, এবং আমাদের তদন্ত কার্যক্রম চলছে। ধর্ষণের পরে হত্যার অভিযোগে রাতেই শিপন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় মা মেয়েকে মারধরের পর মাথা মুড়ানোর ঘটনার মামলায় পৌর কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি ও তার মা রুমি বেগমকে পাবনা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া আলাদা অভিযান চালিয়ে সাভার থেকে তুফানের স্ত্রী সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় পাবনা শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় পৌর কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি ও তার মা রুমি বেগমকে গ্রেফতার করা হয়। এদিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকা থেকে তুফানের স্ত্রী আশা সহ 3 জনকে গ্রেফতার করে সাভার থানা পুলিশ। অন্যতম প্রধান আসামি
ওয়ার্ড কাউন্সিলর মার্জি হাসান রুমকি এবং তার মা রুমি বেগমকে আটক করতে সক্ষম হয় এবং এই ঘটনার অন্যতম সন্দেহভাজন আসামি কাউন্সিলরের পিতা রুনু মিয়াকেও আজ সন্ধ্যা 8টার দিকে ডিবি পুলিশের আরেকটি টিম আটক করে। বগুড়া শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 14 জন। সকালে উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায় ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি বাস রংপুর যাচ্ছিল। এটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আরও 1 জন মারা যায়। গাড়িটা ওভারটেক করে প্রত্যেকটা গাড়ি ওভারটেক করে এই লাস্টের গাড়িটা ওভারটেক করে বেড়া ইয়া ওই ড্রাইভারে দিয়ে দিছে। আমরা উদ্ধার কাজ শুরুতেই দেখতে পাই ঘটনাস্থলে 2 জন লোক মৃত্যু। আমরা আহত ব্যক্তিদেরকে আমাদের 2টা গাড়ি এবং সাধারণ পাবলিকের গাড়ি দিয়ে প্রায় 10-12 জন লোককে হাসপাতালে ভর্তি করি। সবগুলো তো ম্যানেজ হয়ে যায়, দেখুন সেলাই হয়ে গেছে, আর যেগুলো সেলাই দেওয়ার মতো না, ফ্র্যাকচার হয়ে গেছে, ওপেন ফ্র্যাকচার, ওগুলো উপরে ম্যানেজ করতে হবে, বেশি খারাপ ওগুলো। কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে তার পরিবার। সকালে সময় সংবাদকে দেয়া প্রতিক্রিয়ায় দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে মামলাটির এখনও তদন্ত চলছে বলে জানিয়েছে সিআইডি। এর আগে গতকাল দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে ছাত্রলীগ নেতা দিয়াজকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা। গত 20 নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 2 নম্বর গেট সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় 24 নভেম্বর দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর সহ 10 জনকে আসামি করে আদালতে মামলা করেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং পুলিশ প্রশাসনের প্রতিও আমি শ্রদ্ধাশীল। সিআইডির হাতে এটা আছেন, সিআইডি এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল খুনিকে ধরে যেন আসল সুষ্ঠুভাবে আমি বিচারটা যেন পাই। মামলাটি এখনো তদন্তাধীন আছে। আমরা দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্টে পেয়েছি যে এটা একটা শ্বাসরোধজনিত হত্যাকাণ্ড। তো আমরা আমাদের তদন্ত চালিয়ে যাচ্ছি। এটা যে শ্বাসরোধজনিত হত্যাকাণ্ড এটাই সবচেয়ে বড় ক্লু। আমরা এটা ধরেই সামনের দিকে আগাবো। প্রথম ময়নাতদন্তে কেন এটা আসেনি, কেন তখন বোঝা যায়নি যে এটা শ্বাসরোধজনিত, এখন কিভাবে বোঝা গেল, অবশ্যই সেটা আসবে তদন্তের প্রয়োজনে। সময় সংবাদে আরো থাকছে, জলদস্যু আতঙ্কে ইলিশ শিকারে যেতে পারছে না মনপুরার জেলেরা। 2 মাসে 23 জেলে অপহৃত, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ ও কোস্ট গার্ডের। হজ যাত্রার 8ম দিনে আজ যাত্রী স্বল্পতার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ। এছাড়া একই কারণে আগামীকাল সকাল 8:45 ফ্লাইটও বাতিল করা হয়েছে। আশকোনা হজ ক্যাম্পে বাংলাদেশ বিমানের দায়িত্বরত কর্মকর্তারা জানান, আজ বাংলাদেশ বিমানের নির্ধারিত 5টি ফ্লাইটের মধ্যে 10:55 ফ্লাইটটি যাত্রী স্বল্পতার কারণে বাতিল করা হয়েছে। এদিকে সকাল 6:55 419 জন যাত্রী নিয়ে বিমানের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এদিকে বিভিন্ন খরচ বাড়ার কারণ দেখে যাত্রীদের কিছু বেশি অর্থ ব্যয় করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুপুর 2:55, সন্ধ্যা 6:25 এবং রাত 8:45 বাংলাদেশ বিমানের আরও 3টি ফ্লাইট সৌদির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবছর বাংলাদেশ থেকে 1,27,198 জনের হজ পালন করতে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। এই অনুভূতি বলা যায় না, এটা তো আল্লাহর মেহমান হিসেবে আল্লাহর দরবারে যাচ্ছি। অনেক অনেক দেশের জন্য মঙ্গল হয়, দেশের মানুষের জন্য মঙ্গল হয়, আমাদের জন্য মঙ্গল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকারীদের হজ যেন কবুল করে নেয়, আমাদের জন্য সকলকে জান্নাত দান করে। এই মুহূর্তে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে আছেন রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব। হজ ফ্লাইটের বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাবিব,
যেটি এই আশকোনা হজ ক্যাম্পের যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু আমার পেছনে অনেকেই বসে আছেন, অনেক দূর দূরান্ত থেকে যে সমস্ত হজ যাত্রীরা এসেছেন এই হজ ক্যাম্পে তারা এখনো বসে আছেন। আর এছাড়া আপনাকে আগেই দেখিয়েছিলাম যে অনেক হজ যাত্রী যারা আজকের যে পরবর্তী যে ফ্লাইটটি রয়েছে দুপুর 2:25 সেই ফ্লাইটের যাত্রীরা কিন্তু ইমিগ্রেশনের যে আনুষঙ্গিক যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড সম্পন্ন করে তারা ইমিগ্রেশনের মধ্যে প্রবেশ করেছেন। এখনো অনেকেই সেই ইমিগ্রেশনের মধ্যে তাদের যে চেকিং হয় বোর্ডিং পাস সেই কাজকর্মগুলো তারা সম্পন্ন করছেন। আর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে যারা এখনো বসে আছেন এদের মধ্যে অনেকের ফ্লাইট নির্ধারিত রয়েছে এবং কেউ রয়েছেন যাদের ফ্লাইট আজকে থাকার কথা ছিল। আপনি জানেন যে আজকে 2টা ফ্লাইট বাতিলের খবর আমরা নতুন করে জানতে পেরেছি বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের কাছ থেকে। তিনি আমাকে জানিয়েছেন যে আজকে এবং আগামীকাল সকাল 8:45 একটি ফ্লাইট বাতিলের কথা আমাকে জানিয়েছেন। এতে করে কিন্তু যে যাত্রীদের যে দুর্ভোগের বিষয়টা কিন্তু বারবারই সামনে আসছে এবং এই বিষয়টি নিয়ে বেশ আলোচনা সমালোচনাও সৃষ্টি হয়েছে। আমরা হজ ক্যাম্পের যে পরিচালক আছেন এখন ওনার সাথে কথা বলেছি, উনি আমাকে জানিয়েছেন যে এই কেন বিমানের যে শিডিউল এটি বিপর্যয় হচ্ছে, তিনি প্রধান যে কারণটির কথা জানিয়েছেন যে এজেন্সিগুলো তারা নির্ধারিত সময়ে পাসপোর্ট জমা দিতে পারছে না, যার কারণেই কিন্তু এই তারা ভিসাও দিতে পারছেন না এবং এতে যাত্রীর সংকট সৃষ্টি হচ্ছে। এই পর্যন্ত 1,27,000 যে হজ যাত্রী রয়েছে তার মধ্যে 41,700 মতো ভিসা তারা প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছেন বলে তিনি আমাকে জানিয়েছেন। আর বাকি এখনো 70,000 মতো ভিসা এখনো পাসপোর্ট জমাই পড়েনি, যার কারণে তারা ভিসাও দিতে পারছে না এমনটি জানিয়েছেন। এর কারণ হিসেবে দুই একটি কারণ তিনি আমাকে বলেছেন যে এজেন্সিগুলো তাদের যে আনুষ্ঠানিক কর্মকাণ্ড অর্থাৎ তাদের যে কোড এবং বারকোড এবং যে মুয়াল্লিম ফি এই যে জটিলতাগুলো এখনো এজেন্সিগুলো সম্পন্ন করতে পারেনি, বিধায় একটু বিলম্বিত হচ্ছে। তো মোটামুটি বিতি হক এই ছিল হজ ক্যাম্পের সর্বশেষ চিত্র। দর্শক, হজ ফ্লাইট এবং হজ যাত্রীদের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হাবিব। আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে শিক্ষা কার্যক্রমে অচল অবস্থা সৃষ্টি না করার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান। তাদের অবস্থানের কারণে কার্যালয়ে ঢুকতে পারেননি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা। তবে আলোচনার শর্তে প্রশাসনিক ভবনে প্রবেশ করেন উপাচার্য ডক্টর ফারজানা ইসলাম। গত 26 মে সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী নিহতের জেরে সড়ক অবরোধ ও উপাচার্যের বাসভবনে ভাঙচুর করে বিক্ষুব্ধরা। এ ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করে প্রশাসন। মৌসুমের শুরুতে জলদস্যু আতঙ্কে নির্বিঘ্নে ইলিশ শিকারে যেতে পারছেন না ভোলার মনপুরার জেলেরা। গত 2 মাসে হামলা লুটপাটের শিকার হয়েছে অর্ধশতাধিক জেলে ট্রলার। হাতিয়া ভিত্তিক জলদস্যুরা অপহরণ করে নিয়ে গেছে 23 জেলেকে। এদিকে অধিক ইলিশ শিকারের আশায় রক্ষা কবচ হিসেবে দস্যুদের কাছ থেকে গোপনে টোকেন নিচ্ছেন অনেক জেলে। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সারা বছর অপেক্ষার পর আষাঢ়ের বৃষ্টির সাথে সাথে ইলিশ ধরতে নদীতে ছোটেন মেঘনা পাড়ের জেলেরা, কিন্তু মনপুরার মেঘনায় ইলিশ শিকারে বাধা হয়ে দাঁড়িয়েছে হাতিয়ার জলদস্যু খোকন, বাচ্চু ও সালাউদ্দিন বাহিনী। মেঘনার জাগলার চর ও মৌলভীর চরের আস্তানা থেকে দস্যুরা আক্রমণ চালিয়ে জাল, মাছ, ট্রলার সহ মাঝি মাল্লাদের অপহরণ করে নিয়ে যায়। গত 2 মাসে মনপুরার বিভিন্ন ঘাটের অপহৃত 23 জেলে 50,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দিয়ে দস্যুদের কবল থেকে ছাড়া পেয়েছে। মৌসুমের বাকি সময় নির্বিঘ্নে ইলিশ শিকারের জন্য জলদস্যুদের কাছ থেকে মোটা অঙ্কের বিনিময়ে টোকেন সংগ্রহ করছে অনেকে। জেলেদেরকে রাত্রে ধরে নিয়ে যায়, রাত্রে চরের ভিতরে ভাঙ্গা রাখে টাকা তারপরে আঙুর হুমকি টুমকি দেওয়া ডাকাইতে
জলদস্যুদের হামলা লুটপাটের কারণে জেলে ও মাছ ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছে উল্লেখ করে আইন শৃঙ্খলা বাহিনীর জোরালো পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। প্রশাসনের কিছুটা আমি বলবো যে আরো তাদের দক্ষতার দরকার। কোস্টগার্ডকে যদি আরো স্থায়ীভাবে এখানে দেওয়া যেত, কোস্টগার্ডের যদি কোনো ক্যাম্প করা যাইতো, তাহলে এটি চিরতরে বন্ধ হতো। দস্যুদের কবল থেকে জেলেদের রক্ষা ও নিরাপদে মাছ ধরা নিশ্চিত করতে নিয়মিত টহলের কথা জানালেন পুলিশের কর্মকর্তা। দুই পাশ থেকেই আমার দুইটা রাত্রিকালীন নৌটহলের ব্যবস্থা করেছে, যার ফলশ্রুতিতে জেলেরা নিরাপদে তারা মাছ ধরতে পারতেছে। জলদস্যুদের অপতৎপরতা রুখতে নিয়মিত অভিযানের পাশাপাশি নিয়ন্ত্রণে জিরো টলারেন্স অবস্থানের কথা জানালেন কোস্টগার্ডের কর্মকর্তা। কোস্টগার্ডের এইসব স্টেশন সবসময় প্রস্তুত আছে যে কোনো ধরনের তথ্য পেলে তারা ওই জায়গায় যাবে এবং গিয়ে যে ধরনের সহায়তা দরকার সে ধরনের সহায়তা তারা প্রদান করবে। চলতি বছরের প্রথম 6 মাসে 57টি আগ্নেয়াস্ত্র সহ 18 জলদস্যুকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। জাল ট্রলার সহ উদ্ধার করা হয়েছে 45 জেলেকে। সময় সংবাদ, ভোলা। মাত্র 2 বছরে পঞ্চগড়ে বিলুপ্ত 36টি ছিটমহলের মানুষের জীবনমান পাল্টে গেছে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। এলাকাবাসী জানান, স্বাধীন দেশের মানচিত্রে মাত্র 2 বছরে জেলার 20,071 জন মানুষের জীবনমানের আমূল পরিবর্তন হয়েছে। সরু মেঠো পথ এখন পাকা সড়কে পরিণত হয়েছে। প্রতিটি বাড়িতে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। স্বাস্থ্যসেবার জন্য কমিউনিটি ক্লিনিক এবং প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। এতে দারুণ খুশি এলাকাবাসী। অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এখন রাস্তাঘাট পাকা হয়ে গেছে, আমাদের চলাচলের সুযোগ সুবিধা হয়ে গেছে। আমরা কারেন্ট পাইছি, স্কুল কলেজ মাদ্রাসা এগুলো পাইছি। আমার বাড়ি বাড়ি এখন কারেন্ট পাইছি, ফ্যান চালাইতে পারতেছি, ফ্রিজ চালাইতে পারতেছি, একটা সুবিধা ভোগ করতেছি। ছিটমহলের মানুষ আমরা এখন নাগরিকত্বের অধিকার লাভ করেছি। এই ছিটমহলের জন্য বিশেষ বরাদ্দ আছে, বিভিন্ন কাজে তাদেরকে অগ্রাধিকার দিচ্ছে এবং সরকারের নির্দেশনা মোতাবেকই সরকারের সকল ডিপার্টমেন্ট ওখানে তাদের উন্নয়নের জন্য একযোগে কাজ করে যাচ্ছে। সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে জরুরি ভিত্তিতে মেশিন রিডেবল পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ না থাকায় চরম ভোগান্তি আর নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। পাসপোর্ট ও ভিসা নবায়নের ক্ষেত্রেও প্রায় একই ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। গুনতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানাও। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মোহাম্মদ মইনুল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মেশিন রিডেবল পাসপোর্টের ডেলিভারি নিতে এসে এভাবেই প্রচন্ড গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। শুধু তাই নয়, যারা পাসপোর্ট ও ভিসা নবায়ন করতে আসেন একই চিত্র তাদেরও। আমি সকালে মাইগ্রেশনে গেছি, আমার ভিসা লাগছে একটা 5 মিনিট লাগে না, কোনো ঝামেলা না, কত সুযোগ সুবিধা, কিন্তু আমাদের কোনো পরিবর্তন দেখতেছি না। 2 ঘন্টা হয়ে গেছে এখানে আসছি বাংলাদেশ এমবেসি, এখনো বাইরে খাড়া হয়ে রয়েছি আমরা লাইনে। আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রায় 90%-এরই পাসপোর্ট জমা থাকে নিয়োগকর্তা অথবা তাদের প্রতিনিধিদের কাছে। এই অবস্থায় অনেক সময় পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তা জানতেই পারেন না সংশ্লিষ্ট প্রবাসীরা। ফলে সময় মতো তা নবায়ন করা সম্ভব হয় না, এমন অভিযোগ বেশিরভাগ প্রবাসীর। আবার পাসপোর্টের মেয়াদ অন্তত 6 মাস না থাকলে ভিসা পাওয়া যায় না। এই ভোগান্তির নিরসনে যত দ্রুত সম্ভব আবুধাবির বাংলাদেশ দূতাবাসে একটি এমআরপি প্রিন্টার স্থাপনের আহ্বান জানান প্রবাসীরা। বাংলাদেশ দূতাবাসে একটি পাসপোর্ট প্রিন্টার মেশিন যদি সরবরাহ করা হয়, তাহলে আমাদের সমগ্র প্রবাসীদের এই দুঃখ এবং সময় থেকে অপচয় থেকে আমরা বাঁচব। প্রবাসীদের এসব দুর্ভোগের কথা স্বীকার করে এর জন্য দূতাবাসে লোকবলের অভাব সহ নানা সীমাবদ্ধতার কথা জানালেন রাষ্ট্রদূত। বললেন, আপাতত জরুরি ভিত্তিতে পাসপোর্ট ডেলিভারির ব্যবস্থা করা না গেলেও প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি নিরসনে তৎপর হবেন তারা। আমাদের এই দূতাবাসে স্থান স্বল্পতা আছে, তবে স্থান সংকুলনের জন্য আমরা আরো বৃহত্তর পরিসরে দূতাবাসের পাশে একটি ভিলা নেওয়ার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানিয়েছি। 1 সপ্তাহের মধ্যে পাসপোর্ট দেওয়ার কোনো পদ্ধতি আমাদের কাছে নাই, তবে আমরা চেষ্টা করি জরুরি ভিত্তিতে যদি কোনো কাজ থাকে সেটাকে অন্য কোনো বিকল্প পদ্ধতিতে সাহায্য করার। অন্যান্য দেশে পাসপোর্টের মেয়াদ 10 বছর হলেও বাংলাদেশে তা 5 বছর। এ কারণেও প্রবাসী কর্মজীবীদের ভোগান্তি বাড়ে উল্লেখ করে পাসপোর্টের মেয়াদ বৃদ্ধির আহ্বান জানান প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদ, আরব আমিরাত। দুর্নীতির অভিযোগে তদন্তের মুখোমুখি হতে যাচ্ছেন পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন পাওয়া শহীদ খাকান আব্বাসি। ক্ষমতাসীন দল PMLN অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণার পর
বিরোধী দলীয় নেতা ইমরান খান তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। 2015 সালের $200 কোটি এলএনজি কেলেঙ্কারির ঘটনায় আব্বাসীকে প্রধান আসামি করে জাতীয় জবাবদিহি ব্যুরো NAB-তে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় এখন সাবেক পেট্রোলিয়াম মন্ত্রী শহীদ খাকান আব্বাসীকে তদন্তের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে গণমাধ্যম। তবে তিনি কোনো অনিয়মে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে বিরোধী দল PTI নেতা ইমরান খানের বিরুদ্ধে অনিয়মের মামলার শুনানি সুপ্রিম কোর্টে আজ শুরু হতে যাচ্ছে। প্রধান বিচারপতি মিয়ান সাকিব নিসারের নেতৃত্বে সর্বোচ্চ আদালতের 3 বিচারককে নিয়ে গঠিত বেঞ্চে এই শুনানি হবে। এর আগে রোববার রাতে ইসলামাবাদে নওয়াজ শরীফের ক্ষমতাচ্যুতি উদযাপনে এক আনন্দ র্যালিতে যোগ দেন ইমরান খান। আদালতে জমা দেয়া নথিপত্রে কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। খেলার খবর। ব্রেন স্ট্রোক করে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। সকালে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, ফলে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য দুপুরে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে বলে নিশ্চিত করেছে বিসিবি। শনিবার রাতে অসুস্থ হলে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। এরপর অবস্থার উন্নতি না হওয়ায় সেখান থেকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সকালে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। অসুস্থতার কারণে গতকালের বোর্ড সভাতে উপস্থিত ছিলেন না বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করা সুজন। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছিলেন বলে জানা গেছে। সুজনের সঙ্গে তার বড় ভাই ছাড়াও বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে ইউনাইটেড হাসপাতালে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। খালেদ মাহমুদ সুজনের শারীরিক অবস্থার সবশেষ খবর জানাবো তার কাছ থেকে। সাজিদ, জানেন যে গতকাল সন্ধ্যার দিকে কিন্তু খালেদ মাহমুদ সুজনকে কুর্মিটোলা জেনারেল হসপিটাল থেকে এই ইউনাইটেড হসপিটালে নিয়ে আসা হয় এবং সেই সময় কিন্তু তার জ্ঞান ছিল না, যতটুকু আমরা জানতে পেরেছি বা চিকিৎসকরা আমাদের যতটুকু কালকে বা বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল সেই সময় তার জ্ঞান ছিল না। তবে যেটা স্বস্তির বিষয় যে আজ সকালের দিকে কিন্তু তার জ্ঞান ফিরেছে এবং তাকে যে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছিল সেটাও কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। তো এবং চিকিৎসকরা এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু বলেননি, তবে তারপরে যতটুকু আমরা জানতে পেরেছি যে উনি জ্ঞান আসার পর উনি তার সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে এবং তিনিও কিন্তু সেখানে সাড়া দিচ্ছেন। তো বলা যায় যে এখন খালেদ মাহমুদ সুজনের অবস্থা অনেকটাই স্থিতিশীল। তারপরও কিন্তু যেহেতু এটা ব্রেন স্ট্রোকের হয়েছে এবং বলে ধারণা করা হচ্ছে এমআরআই করানো হয়েছে খালেদ মাহমুদ সুজনের এবং এমআরআই রিপোর্টের জন্য এখন কিন্তু অপেক্ষাতে, এবং সেই রিপোর্টে যদি শঙ্কাজনক কিছু না পাওয়া যায় বা পাওয়া গেলে তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে, যেটা গতকাল রাতেও বিসিবি সভাপতি আমাদেরকে জানিয়েছিলেন যে আজকে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। তবে সেটা কিন্তু ডিলে হচ্ছে তাকে সিঙ্গাপুর নেওয়াটা তার এমআরআই রিপোর্টের জন্য। এবং সকাল থেকে আমরা দেখেছি যে ক্রিকেট সংশ্লিষ্ট বাংলাদেশের যারা আছেন সাবেক ক্রিকেটার, বর্তমান ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডের যারা কর্মকর্তারা তারা সবাই কিন্তু হাসপাতালে আসছেন এবং তার পরিবারের সাথে এবং তার খোঁজ খবর নিচ্ছেন। কারণ আমরা জানি খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ জাতীয় দলের হয়ে দীর্ঘদিন তিনি খেলে এসেছেন এবং এরপর কিন্তু খেলা ছাড়ার পর তিনি কোচিংয়ের সাথে যুক্ত আছেন। আবাহনী, ঢাকা ডায়নামাইটসের মতো দলকে তিনি শিরোপা এনে দিয়েছেন, বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগের। একই সঙ্গে তিনি বোর্ডের একটি গুরুত্বপূর্ণ পদেও আছেন, বোর্ড ডিরেক্টর, গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান। তো নানা দিক থেকে সামলাতে হয় এবং তার যে প্রবলেমটি হয়েছিল তার একটা স্ট্রেস হয়েছিল, যেটা আর কি ডাক্তাররা বলেছেন সেই স্ট্রেসের কারণে কিন্তু তার জ্ঞান হারিয়ে ফেলেছিলেন এবং তাকে শুধুমাত্র তার কি অবস্থা বা তাকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালের পক্ষ থেকে একটি 3 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে এবং তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছেন বা কি তার কি অবস্থায় আছেন সেগুলো খোঁজ খবর নিচ্ছেন। তো এখান থেকে যেটা বলছেন পরিবারের সদস্য বা অনেক তার সতীর্থদের সাথে কথা হয়েছিল যে তাকে সর্বোচ্চ চিকিৎসাটা এখানে দেওয়া হচ্ছে এবং তার যাতে কোনো রকম সমস্যা না হয় এবং তার ভালো চিকিৎসার জন্য কিন্তু খুব শীঘ্রই যে সিদ্ধান্তটি হবে সেটা হয়তো বা জানাবে। এবং বিসিবির সভাপতিরও কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে এসে সাংবাদিকদের সাথে কথা বলার কথা রয়েছে। তো বিথি, এই ছিল আমার কাছে সবশেষ খবর। দর্শক, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনের শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নাগরিক সমাজের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন। মতামত নেওয়া হবে নির্বাচনী আইন ও ভোটার তালিকা সহ নানা বিষয়ে।
ঢাকায় পানি নিষ্কাশনে কাজে আসছে না ওয়াসার পাম্পিং স্টেশন, খাল ও নালা দখল হয়ে যাওয়াই কারণ। রাজধানীতে মুখ থুবড়ে পড়েছে ওয়েস্টবিন প্রকল্প, জনসচেতনতার অভাব অভিমত নগরবিদদের, নতুন পরিকল্পনা সিটি কর্পোরেশনের। মধ্যবাড্ডায় এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, শরীরে আঘাতের চিহ্ন, জড়িত সন্দেহে আটক এক। এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজনের শারীরিক অবস্থার উন্নতি, খুলে ফেলা হয়েছে লাইফ সাপোর্ট, দুপুরে নেওয়া হবে সিঙ্গাপুরে। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।